অনুষ্ঠানে দেখতে পেয়ে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। এখনো বেঁচে আছেন এবং একবার দেশ স্বাধীন করেছেন শুধু নয়, দ্বিতীয়বার এই দেশটিকে আপনারা আবার স্বাধীন করেছেন অগাস্ট বিপ্লবের মাধ্যমে। আমি আন্তরিক ধন্যবাদ জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি সদস্যকে। এরা আমাদেরকে আমাদেরকে মনে করিয়ে দেয় 1971-এর সেই লড়াকু ছাত্রদের কথা। অনেক সভা করেছি মুক্তিযোদ্ধাদের সভায়, এই অডিটোরিয়ামে বহু সভা করেছি। মাঝে মাঝে হতাশ হয়ে দু চারটি কথা বলেছি, কোথায় গেল সেই 71-এর ছাত্ররা। আমি 800 সৈনিকের কমান্ডার ছিলাম, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 1ম ব্যাটালিয়ন, 1st ইস্ট বেঙ্গল। যশোর ক্যান্টনমেন্ট থেকে বিদ্রোহ করেছিলাম 200 সৈনিক নিয়ে। তারপর যশোর কুষ্টিয়া অঞ্চল থেকে 600 ছাত্রকে রিক্রুট করে আমার ব্যাটালিয়নের সৈনিক বানিয়েছি। 1 মাস ট্রেনিং দিয়ে এই 600 জনকে নিয়ে রণাঙ্গনে লড়াই করেছি। এই 600-100 জীবন দিয়েছে রণাঙ্গনে। স্বাধীনতার পর আর এইসব ছাত্রদেরকে দেখি নাই। তারা কোনো সার্টিফিকেটের পরোয়া করে নাই। যুদ্ধ শেষ, তারা রাইফেলটা আমাদের কাছে জমা দিয়ে বাড়ি চলে গিয়েছে, সার্টিফিকেট এখানে চলে গিয়েছে। আর তাদের জায়গা দখল করে বসেছে ভুয়া মুক্তিযোদ্ধার দল। 1971 সালে মুক্তিযুদ্ধের সংখ্যা ছিল 80,000, এখন কিভাবে 2.5 লাখ হলো? এটার কৃতিত্ব আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে দিতে হবে। 16 জন সচিব, সরকারের সচিব, তারা এই সরকারের আমলেই প্রমাণিত হয়েছে এরা ভুয়া মুক্তিযোদ্ধা। কি লোভনীয় একটি পদ, মুক্তিযোদ্ধা হতেই হবে তাদের। আর এখন তো দেখি সবাই বীর মুক্তিযোদ্ধা। যারা সার্কাসের নিউতে ছিল, থিয়েটার রোডে ছিল, তারাও বীর মুক্তিযোদ্ধা। তাহলে আপনারা কোথায়, আমরা কোথায়? কোথায় গেল সে 81,000? এখন তো 2.5 লাখ ভুয়া মুক্তিযোদ্ধা এখানে এসেছে। বিগত পতিত সরকারের একজন মন্ত্রী, যার বয়স যুদ্ধের সময় ছিল 9 বছর, সরকারের মন্ত্রী, 9 বছর বয়স, সেও মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পেয়েছে, মন্ত্রী হয়েছে। কালকে টেলিভিশনে দেখলাম, মেঘনাপাড় থেকে এসেছি, গ্রাম অঞ্চলে 10 ঘন্টা গাড়ি চালিয়ে এসেছি। টেলিভিশনের দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম। কোন বাংলাদেশ আমরা দেখছি? চানখার পুলে হাজার হাজার ছাত্র জমায়েত হয়েছে, সেখানে শখানেক পুলিশ, তার মধ্যে কয়েকজন শুটার, আর্মিতে আমরা যাদেরকে মার্কসম্যান বলি, যারা লক্ষ্যভেদ করতে সিদ্ধ হস্ত, 7.62 চাইনিজ রাইফেল নিয়ে একদম সেনাবাহিনী কমান্ডোদের মতো রাস্তার লাইন পজিশন নিয়ে অনেকক্ষণ ধরে দেখে 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 দ্রুম ফায়ার, একটা না দুটা না কয়েকটা। এবং যখনই লক্ষ্য ভেদ করে একজন ছাত্রের বুক বিদীর্ণ হয়েছে, তেমনি লাফিয়ে উঠে উল্লাস করছে। এই দৃশ্য দেখার আগে দেশবাসী, আমরা কি করেছি? কোথা থেকে গজালো এইসব দুর্বৃত্তরা? পুলিশ তারা, এদের কাছে সামরিক বাহিনী LMG MG 7.62 রাইফেল কে দিয়েছে? হাসিনার সরকার দিয়েছে। এসব অস্ত্র তো তাদের হাতে থাকার কথা না। কিন্তু এই অস্ত্র তো আমরা কিনেছি জনগণের টাকায়। হেলিকপ্টারে উড়ে 32টি শিশুকে হত্যা করেছে, হেলিকপ্টার থেকে গুলি করে, আমাদের টাকায় কিনা হেলিকপ্টার। মিয়ানমার যখন উখিয়া সীমান্তে এসে বাংলাদেশের অভ্যন্তরে গুলি করে একজন নাগরিককে হত্যা করলো, কোনো প্রতিবাদ দেখলাম না তো বিমান বাহিনীর। কোন হেলিকপ্টার তো উঠতে দেখলাম না ভিতরে গিয়ে। আর এখানে অন্যান্য জায়গায় একটার বদলে 10টা গুলি করে আসতো, তাদেরকে তো দেখি না। সামরিক বাহিনী সম্বন্ধে হতাশ হয়ে গিয়েছিলাম। 1971 সালের মার্চ মাসে মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে যে সশস্ত্র মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, সেই সংগ্রামে তার ডাকে সাড়া দিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন, 1st বেঙ্গল যশোরে, 2nd বেঙ্গল জয়দেবপুরে, 3rd বেঙ্গল সৈয়দপুরে, 4th বেঙ্গল কুমিল্লায়, 8ম ইস্ট বেঙ্গল চট্টগ্রামে বিদ্রোহ করে
এবং আমি যশোর ক্যান্টনমেন্টে একাই বিদ্রোহী অফিসার ছিলাম। আমার সঙ্গী সেকেন্ড লেফটেন্যান্ট আনোয়ার, তরুণ যুবক, এখনো চোখের সামনে ভাসে। 8 ঘন্টা ব্যাপী ক্যান্টনমেন্টে পাঞ্জাবিদের সাথে যুদ্ধে সে শহীদ হয়েছে। তাকে চৌগাছার কাছে হয়বতপুর বাজারে নজরুল ইসলাম কলেজের সামনে সমাহিত করেছে। 8 ঘন্টা যুদ্ধের পর যখন বাইরে এসেছি, খিতিবদিয়া গ্রাম যশোর ক্যান্টনমেন্টের পাশে একটি গ্রাম, এই গ্রামে প্রবেশ করে দেখি হাজার হাজার ছাত্র যুবক লাঠি, খন্তা, কোড়াল, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্লোগান দিচ্ছে। আমার সৈনিকদেরকে 200 সৈনিক নিয়ে বের এসেছিলাম। তারা বুকে জড়িয়ে গাছ থেকে ডাব পেড়ে খাওয়ায়, গুড়ি মুড় খাওয়ায় এবং খালি বলে স্যার অস্ত্র দেন, যুদ্ধ করব। সেই যে বাঙালি ছাত্রদেরকে দেখেছি, বিভিন্ন পেশার মানুষ, এমনকি চোর ডাকাতরা জেলখানা থেকে বেরিয়ে এসে মুক্তিযুদ্ধে হয়েছে। বেনাপোলে 3 মাস ছিলাম, সেখানে স্মাগলাররা তারা দৌড়ে এসে বলে স্যার অস্ত্র দেন, যুদ্ধ করবো। আমার সুবিধার মেজর বলে স্যার এদের অস্ত্র দেওয়া যাবে না, এরা তো স্মাগলার। আমি বলে তারা তো জীবন দিতে এখানে এসেছে, এই ব্যাটালিয়নে ভর্তি হওয়া মানে জীবন সংশয়। তো প্রত্যেকটি পেশার মানুষ এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এখানে যারা বসে আছে তরুণ ছাত্র ছিল অধিকাংশই, 2-1 সামরিক বাহিনী থাকতে পারে। কিন্তু স্বাধীনতা যুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর এবং ছাত্ররা যে গৌরবজনক ভূমিকা রেখেছে, যেভাবে মুক্তিযুদ্ধের সূচনা করেছে, ইতিহাসে এবং স্বাধীন দেশে তাদের মূল্যায়ন হয় নাই। দুঃখের বিষয়। আমি অত্যন্ত গর্ব করি 1971 সালে মার্চ মাসে আমরা এই 5টি ক্যান্টনমেন্টের বিদ্রোহী সৈনিকেরা বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠা করেছিলাম। এই সেনাবাহিনী সকল সংগ্রামী জনগণের সাথে ছিল। এবার অবাক হয়ে খালি দেখছি তারা কি করছে। আমি সহ আরো 25 জন তরুণ কর্মকর্তা, আমরা ক্যাপ্টেন ছিলাম মেজর জিয়া রহমান, মেজর শফিউল্লাহ, মেজর খালেদ মোশাররফ, 3 জন মেজর, আমরা গুটিকত ক্যাপ্টেন, 2-1 লেফটেন্যান্ট। এই 25 জন সৈনিক বিদ্রোহ করে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলেছি। আমাদেরকে সেনাবাহিনীর ফাউন্ডিং ফাদার মনে করা হয় এবং এখানে অসংখ্য ছাত্রদের আমাদের নিয়ে গঠিত হয়েছে মুক্তিবাহিনী। এই সেনাবাহিনী কি করে দেখার জন্য অপেক্ষায় ছিলাম। 2রা আগস্ট তারিখে বর্তমান সেনাবাহিনীর প্রধানকে আমি একটা মোবাইলে টেক্সট মেসেজ পাঠিয়েছি যে সেনাবাহিনীর এক অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, জনগণের সাথে থাকো, বিপ্লবে যোগ দাও। ইতিহাসের নায়ক বনার এই সুযোগ আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু মহেন্দ্রক্ষণে বাংলাদেশ সেনাবাহিনী এই শেখ হাসিনাকে সরাবার জন্য যথেষ্ট এবং সঠিক ভূমিকা রেখেছে, সেজন্য তাদেরকে অভিনন্দন জানাই। সেনাবাহিনীর ঐতিহ্যবাহী একটি বাহিনী এটি। সেনাবাহিনীর সদস্য, বিশেষ করে উচ্চপদস্থ কর্মকর্তাদের ভাষা হওয়া উচিত সৈনিক সুলভ, কিন্তু গত 14 বছর দেখছি এরা ছাত্রলীগের মতো বক্তৃতা দিয়ে যাচ্ছে জেনারেলরা। হোয়াট এ শেম। দুঃখ পেয়েছি, বলেছেও। এটা কি সেনাবাহিনীর ঐতিহ্য? যাই হোক, অনেক ক্ষোভ ছিল তাদের উপরে। সব শেষে তারা জনতার ডাকে সাড়া দিয়ে সঠিক ভূমিকা রেখেছে, স্বৈরাচারকে সরিয়েছে। আরো অনেক দুষ্ট লোক এখনো বিভিন্ন বাহিনীতে লুকিয়ে আছে, র্যাবে আছে, বহু মানুষকে গুম করেছে। কিছু সামরিক সদস্য র্যাবে গিয়ে মানুষজনকে গুম করেছে। আশা করব প্রথমে সামরিক বাহিনী তাদেরকে কোর্ট মার্শাল করবে, তারপর দেশের যা কিছু আইনের মাধ্যমে করণীয় সেটিও তারা করবে। দুঃখ লাগে, বারংবার নির্বাচনে ভোট ডাকাতি করেছে, তাদেরকে সমর্থন দিয়েছে সেনাবাহিনী। বুক ফেটে যায় এই সেনাবাহিনীর একজন স্রষ্টা হিসাবে, অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে
18 নির্বাচনে 6 বারের সংসদ সদস্য আমি ঘর থেকে বেরোতে পারিনি। পুলিশ বাহিনী ঘিরে রেখেছে। দুঃখ লাগে, মেজর সিনহা অবসরপ্রাপ্ত একটা পুলিশের ওসি প্রদীপ কুমার তার গলায় পা দিয়ে তার মৃত্যু নিশ্চিত করেছে। কি করেছে সেনাবাহিনী? কোথায় গেল আমার সদস্যবৃন্দ? তারা একদিন দিয়ে এই পুলিশ বাহিনীর দানবগুলোকে চা খাইয়েছে, লাঞ্চ খাইয়েছে। আমরা মুখ বন্ধ করে বসেছিলাম। সেনাবাহিনীকে পর্যন্ত তারা এমন ভাবে পরিবর্তন করে দিয়েছে। সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়া হয় যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। কাদের সাথে যুদ্ধ করবে? শত্রু দেশের সাথে যুদ্ধ করবে। কিন্তু বাংলাদেশ সামরিক বাহিনীর ডক্ট্রিনে দেখা যায় কোন সৈন্য দেশ নাই, কোন শত্রু দেশ নাই, নিজেরা বোধহয় যুদ্ধ করতে চায়। যাদের বিরুদ্ধে যুদ্ধ করব তাদের কাছ থেকে অস্ত্র আনতে চায়, তাদের কাছে গোলাগুলি আনতে চায়। কি ধরনের যুদ্ধ আমরা করব? সেনাবাহিনীর এই মুহূর্তে আমার যেটি মনে পড়ছে, আমাদের এই সবার দাবি স্বৈরাচারী শেখ হাসিনার নামে যে ক্যান্টনমেন্ট করা হয়েছে অবিলম্বে তা বাতিল করতে হবে। আমি গভীর শ্রদ্ধা জানাই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদেরকে, সব শহীদদেরকে। একজনের প্রধান আদর্শ রোল মডেল বাংলাদেশের ভবিষ্যতে আবু সাইদের ছবি এখানে দিয়েছিলাম গত কয়েক বছরে। 71-এর চেতনায় উদ্দীপ্ত যুবকরা যে এখনো বাংলাদেশে আছে তার প্রমাণ হলো শহীদ আবু সাইদ। তার মৃত্যুর যে দৃশ্য সারা পৃথিবীতে দেখিয়েছে, এটি দেখলে দু চোখ দিয়ে অশ্রু নির্গত হয়। এমন সাহসী সন্তান এখনো আছে বাংলাদেশে। প্রথমে গুলি লেগেছে, সে শুয়ে পড়ে নাই, তারপরেও দাঁড়িয়ে আছে হাত প্রসারিত করে। এই তো বাংলাদেশের রোল মডেল। 1000 বছর যতদিন বাংলাদেশ থাকবে, শহীদ আবু সাইদ হিরো হিসেবে বেঁচে থাকবে। অনাগত ভবিষ্যতে সকল শিশু যুবকদেরকে বলবো, বড় হয়ে তোমরা আবু সাইদের মতো হবে। ইসরায়েলি বাহিনী যেভাবে গঠিত হয়েছে